আজ আমি সবার সামনে জোর গলায় ঘোষণা করছি যে কালাচাঁদের মন্দিরে মলুয়াকে বিবাহ করার সময় যেসব প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম সেই সব কিছু আমি পালন করব। আর আমি সেই বিবাহকেই আমার জীবনের একমাত্র বিবাহ বলে মানি, আর কোনো বিবাহকে নয়। তোমার স্থান আমার পায়ে নয়, আমার বুকে। আর শুধু আমার কেন, তোমাকে আর কারো কাছে কোনোদিনও মাথা নত করতে দেব না। চলো মলুয়া, তোমার জিনিসপত্র নিয়ে নাও, চলো। মলুয়া, এ কি? তুমি তোমার পুরনো জিনিসপত্র তোমার সঙ্গে নিচ্ছ কেন? তুমি আমার পাটরানীর মর্যাদায় থাকবে এখানে। এখন এই কক্ষের সঙ্গে যেমন নতুন পাটরানীর কক্ষ বিনিময় হবে, তেমনি তোমার পোশাক আশাকও এ রাজবাড়ি সবার মতো দামি পোশাক হবে। যুবরাজ, আমি সাধারণ মেয়েটু রয়েছে। দামি পোশাক, দামি কক্ষ, এসব যে আমাকে মানা পেলাই। আর তাছাড়া আমি ছোট থেকে পেদেদের কোলে পিঠে চড়ে বড় হয়েছি। খুব সাধারণ কিছুতেই যে আমার সুখ লুকাই রয়েছে। আরে কক্ষটা আমার কোনোদিনও ছোট বলে মনেটু হয় নাই, কারণ আমি জানি তোমার মনের মধ্যে যে আমার জন্য অনেক বড় জায়গা রয়েছে। আর সেই কারণে দামি পোশাক, দামি কক্ষের কথা আমি কোনোদিনও ভাবি নাই। আর দামি অলংকার, শীত আমার স্মৃতিতে রয়েছে। তোমার দেওয়া সিঁদুর, আমার আর কিচ্ছু চাইলা যুবরাজ। তোমার ভালোবাসার থেকে যে আমার কাছে আর কিচ্ছু দামি নেই। আর সেই জন্যই তো তুমি সবার থেকে আলাদা মলুয়া। সেই জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি। যে মলুয়াকে ভালোবাসো তাকে তার মতোই থাকতে দাও। সেটাই যে আমার পরিচয়। বেশি আড়ম্বরের মধ্যে থাকলে যে আমি নিজেকে নিজে ভুলে যাব। এই সাধারণ ভাবে বাঁচার মধ্যেই যে আমার সুখ লুকাই রয়েছে যুবরাজ। বেশ, তাহলে তাই হোক। তুমি তোমার সমস্ত পোশাক আর ব্যবহার সামগ্রী সঙ্গে নিয়ে নাও। চলো। ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গল
ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, আমি ছেড়ে দেব না, এই হৃদয়ে রাখবো, ছেড়ে দেব না, এই হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, ওর হৃদ কমলে রাখবো, তার ছেড়ে দেব না। যাব ব্রজের কুলে কুলে, ওরে মাগব ব্রজের পদ ধুলি, ওই যাব ব্রজের কুলে কুলে, ওরে মাগব ব্রজের পদ ধুলি, জয় রাধার নামে, ও জয় রাধার নামে পাগল হয়ে আমি থাকবো মগনা, ছেড়ে দেব না, এই হৃদয়ে রাখবো, ছেড়ে দেব না, এই হৃদ মাঝারে রাখবো, তার ছেড়ে দেব ছেড়ে দিলে সোনার গৌর, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না, ছেড়ে দেব না, ওই হৃদয়ে রাখবো, ছেড়ে দেব না, হৃদ মাঝারে রাখবো, আর ছেড়ে দেব না। प्राणं देहि यशो देहि धर्मं देहि तेजस्वी जय सूर्य हो। प्राणं देहि यशो देहि धर्मं देहि तेजस्वी जय सूर्य हो। না মেজমা, কেঁদো না। কেঁদো না মেজমা, না মেজমা, কেঁদো না। মা, তুই তুই এখানে কি করতে এসেছিস বেদেনি? আমাদের এত বড় সর্বনাশ করেও তোর শান্তি হলো না, তাই না? এই রাজ্যের ধ্বংস চাস তুই, তাই তো? তাই চাস তুই? মা তুমি আমার কথা শোনো। ওকে এখান থেকে চলে যেতে বল সূর্য। এই বেদিনীকে আমি আর সহ্য করতে পারছি না, এখান থেকে চলে যেতে বল, চলে যেতে বল এখান থেকে। কি হলো বল? আরে আসুন আসুন, নিশ্চয়ই পথ ভুল করে, নয়তো এই অধমের কক্ষে হঠাৎ আপনারা। আপনাকে প্রয়োজন? বলেন কি, সমুদ্রগড়ের রাজকুমারী উর্মিমালার হঠাৎ এই ছোটখাটো সামান্য এক জাদুকরের প্রয়োজন হয়ে পড়লো? ব্যঙ্গ করছে, আমায় নিয়ে ব্যঙ্গ করছে, ইচ্ছে করছে ওকে এখনই শেষ করে ফেলি। সবই তো প্রায় শেষ হতে বসলো। ওই সূর্যকুমার মলুয়াকে নিয়ে যে বাড়াবাড়ি শুরু করেছে, তাতে আমাদের সামনে ঘোর বিপদ আসতে চলেছে। অনেক সময় নষ্ট হয়েছে, আর না,
এবার আমার উর্মিমার জীবনে তার স্বামী সুখ ফেরাতে হবে। আর এই কাজ আপনি ছাড়া আর কেউ করতে পারবে না। তা না হলে ওর কপাল যে পুড়বে। আপনার কপাল পুড়বে কি? ছি 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 ছি, আমার কেন, আমার উর্মিমায়ের। উর্মিমায়ের তো, তাহলে সেটা আপনার উর্মিমাকেই বলতে দিন। আসলে যার সমস্যা সে নিজে না বলে অন্যকে দিয়ে বলালে সমস্যার গুরুত্বটা না ঠিক বোঝা যায় না। আর তাছাড়া আপনার উর্মিমা তো খুব চুপচাপ, মোটে কথা বেরোয় না মুখ থেকে, বড় মুখ চোরা তা তো নয়। প্রয়োজনে তো দেখেছি কথার ফুলঝুরিতে আগ্নেয়গিরির একেবারে বিস্ফোরণ ঘটিয়ে দিতে পারে। তা তা আজকে হঠাৎ এত চুপচাপ কেন? আমার চুপ করে থাকাটাকে আমার দুর্বলতা ভেবো না জাদুকর। হাতি কাদায় পড়লে পিঁপড়েও তাকে দুর্বল ভাবে, কিন্তু এই কাদায় আমি সারা জীবন থাকবো না। একবার এই সমস্যা থেকে আমি মুক্তি পাই, তারপর তোমাকে তোমার জীবন থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করব। আপনি কি কিছু বলবেন যুবরানী? ছি ছি, কখন যে কি বলে ফেলি না। যুবরানী তো এখন আবার মলুয়াকে বলতে হয়। আচ্ছা আচ্ছা, আপনাকে কি বলে সম্বোধন করি বলুন তো? আমি সূর্যনগরের যুবরানী, আর ভবিষ্যতেও তাই থাকবো। এমনকি সূর্যের ভবিষ্যতও এই উর্মিমালাই হবে। আপনি তার ব্যবস্থা করুন। আমি সূর্য আর মলুয়ার বিচ্ছেদ চাই। আপনি এমন একটা কিছু করুন যাতে মলুয়া সূর্যের চক্ষুশূল হয়ে যায়। সূর্য যেন মলুয়াকে আর সহ্যই না করতে পারে। যত দ্রুত সম্ভব আপনি সেই ব্যবস্থা করুন। যান। সেই ব্যবস্থা তো করা সম্ভব নয়। সম্ভব নয় কেন? এই মেয়েকে যুবরানী হিসেবে মেনে নেওয়া কোনো মতেই সম্ভব নয়। মা, কেন সম্ভব নয়? ওর মধ্যে খারাপ কি আছে? ওর বংশ পরিচয়, ওর বংশ পরিচয় ওর সমস্ত ভালোকে ঢেকে দেয়। মা, ও তো এমন কোনো দোষ করেনি যাতে করে ওকে এই রাজ পরিবারের বধূরূপে স্বীকার করা যায় না। ওর বংশ পরিচয় যদি ওর একমাত্র দোষ হয়ে থাকে তাহলে তাহলে এই দোষ তো স্বয়ং কালাচাঁদের। সেই শাস্তি মলুয়া কেন পাবে? সূর্য, আজ তুই কালাচাঁদের দোষগুণ বিচার করছিস? তুই এত বড় হয়ে গেছিস। কালাচাঁদের দোষগুণ তো তোমরা বিচার করছো থান্দি। তোমরাই তো কালাচাঁদের সৃষ্টির উপর আঙ্গুল তুলছো। ওকে আজ পুত্রবধূ করতে তোমাদের এত আপত্তি, অথচ ওই যখন কঠোর সাধনা করে আবার প্রাণ ফেরালো, কই তখন তো তাকে নিয়ে তোমাদের এত আপত্তি হয়নি? ও যে আমাদের জন্য অনেক উপকার করেছে সে কথা তো একবারের জন্য অস্বীকার করছি না। ও যে একজন ভালো মানুষ সে কথাও মনে মনে মেনে নিয়েছি। কিন্তু এই রাজপ্রাসাদের জন্য ও একজন দাসী ছাড়া আর কিচ্ছু নয়। আর একজন দাসীকে খুশি হয়ে বকশিস দেওয়া যায়, কিন্তু পুত্রবধূ করা যায় না। তাহলে তো এতদিন ধরে আমাদের যে সমস্ত দাসী সেবা করে এসেছে তাদের সবাইকে পুত্রবধূ বলে মানতে হয়। মা, মলুয়া দাসী নয়, আমার পুত্রবধূও নয়। ও একজন বেদিনী, যারা এই রাজ পরিবারের চিরশত্রু। ব্যাস ব্যাস, এর থেকে বেশি আমি আর কিচ্ছু জানতে চাই না, কিচ্ছু বুঝতে চাই না। মহারাজের অনুপস্থিতিতে তুই এমন কিছু করতে পারিস না সূর্য যাতে তাকে অপমান করা হয়। আর এই বেদিনীকে মেনে নেওয়া মানে
মহারাজের অপমান করা, এই রাজবংশের অসম্মান করা। আর মলুয়ার অপমান সেটা তোমরা কেউ দেখছো না তো? ব্যাস ব্যাস, আজ আর কেউ কোনো কথা বলবে না। এতগুলো দিন ধরে আমি মুখ বুঝে অনেক অনেক সহ্য করেছি, কিন্তু না, আর কিছুতেই না, এই অনাচার আমি কিছুতেই মানবো না। মেজমা, তুমি একবার ঠান্ডা মাথায় ভাবো। পদ্মা, এখান থেকে তুই সরে যা। কাঞ্চনমালা, তুমি শান্ত হও। এভাবে মাথা গরম করে কোনো সমস্যার সমাধান হয় না। না ঠান্দি, না, এই বেদিনীকে এখান থেকে বিদায় করতে না পারলে আমি কিছুতেই শান্ত হতে পারছি না ঠান্দি। মহারাজ রাজকার্য নিয়ে ভিন দেশে গেছেন, আর সেই সুযোগে এই বেদিনী আমার সূর্যকে বশ করেছে। মা, তুমি এসব কি বলছো? ঠিকই বলছি। তুই কি ভেবেছিলি বেদিনী? তোর আত্মত্যাগে আমাদের মন একটু নরম হয়েছে বলে তোকে একেবারে যুবরানী হিসেবে স্বীকার করে নেব? একটা কথা কান খুলে শুনে রাখ সূর্য, এই মেয়ের যদি যুবরানী রূপে অভিষেক হয়, তাহলে সে অভিষেক অনুষ্ঠানে তোর মা কিন্তু থাকবে না। মলুয়া, দাঁড়া সূর্য, একটা কথা স্বীকার না করে তুই এখান থেকে বেরোতে পারবি না। এতদিন ধরে ওই বেদিনী আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য যা কিছু করে এসেছে, সবটাই যুবরানী হওয়ার লোভে, তাই তো? এটা তুমি বলতে পারলে মা? এই রাজ্যের জন্য, এই রাজ পরিবারের জন্য মলুয়া যা যা ত্যাগ স্বীকার করেছে, যে নিদারুণ অত্যাচার সহ্য করেছে, যে পরিমাণ চোখের জল ফেলেছে, আজ সেই সব কিছুর বিনিময়ে তোমরা ওকে লোভী আখ্যা দিলে। না, আমি জানি মলুয়া লোভী নয়। আমি জানি আপনি কাজটা করতে পারবেন। সূর্য আর মলুয়াকে আলাদা করা আপনার কাছে তেমন কোনো কঠিন কাজই নয়। তাহলে আপনি কেন সেই কাজটা করতে অস্বীকার করছেন? কারণ আপনি আদেশ করছেন, অনুরোধ নয়। শম্ভু কারোর হুকুম পালন করতে অভ্যস্ত নয়। সুযোগ বুঝে এই জাদুকর এখন উর্মিমাকে লেজে খেলাচ্ছে। বেশ, যত লেজে খেলানোর খেলিয়ে নাও জাদুকর। আমি এখন বিপদে পড়েছি, তোমার সাহায্যের প্রয়োজন। তাই এই সব কিছু আমি মুখ বুজে সহ্য করে নিচ্ছি। আমি আপনাকে অনুরোধ করছি। ওটা আবার অনুরোধ হলো? বিনীত বিনম্র হয়ে করজোড়ে নতমস্তকে বলুন, আপনি যেভাবেই হোক মলুয়াকে সূর্য থেকে আলাদা করুন। আমি ওদেরকে এভাবে একসাথে আর কিছুতেই দেখতে পারছি না। আপনি এমন একটা কিছু করুন যাতে সূর্যের শয়নের স্বপনে জাগরণে শুধু আমি থাকি, আর ওই মলুয়াকে ও চিরকালের মতো ভুলে যায়। আমি আপনার কাজ করে দেব। তার বিনিময়ে আমি আপনার কাছে যা চাইবো সেটা আপনাকে দিতে হবে। মানে আমি আপনার ইচ্ছে পূরণ করব আর আপনি আমার। রাজি? বেশ, আমি রাজি। ইকড়ি বিকড়ি চাম চিকড়ি মাথার মধ্যে যত, সূর্যের স্মৃতি থেকে বেরিনি হবে কত।
3 দিন, আগামী 3 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই 3 দিনের মাথায় চাকা ঘুরবে, মুলুয়া হবে পর, আপনি হবেন আপন। 3 দিন পর পূর্ণিমা, আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে। এ শম্ভুর কথা মিলিয়ে নেবেন। আর মাত্র 3 দিন?